আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের যে খবর আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই খবর দেখে কেঁপে উঠবেন। কেঁপে ওঠার মতন খবর সংগ্রহ করে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার। আপনারা ভাবলে খবরটা দেখার পরে এমন খবর আপনারা এর আগে দেখেছেন বলে আমাদের মনে হয় না। একটি কলেজ পড়ুয়া ছেলে, সেই কলেজ পড়ুয়া ছেলে তার মাকে এলাকার তৃণমূল কাউন্সিলর ফোনে কুপ্রস্তাব দিয়েছিলেন, তাকে দেহদান করার জন্য হুমকি দিয়েছিলেন। মা রাজি হয়নি, আর মা রাজি হয়নি বলে তার মাসুল হিসাবে তার কলেজ পড়ুয়া ছেলে, জার্নালিজমে অনার্স নিয়ে পড়তে থাকা ছেলে, সেই ছেলেকে কাউন্সিলরের ইন্ধনে, পুলিশ আর কাউন্সিলরের ষড়যন্ত্রে 7 মাস বানাউটি পক্সো কেস, সাজানো পক্সো কেসে তাকে জেলের কন্ডেম সেলে কাটাতে হলো। ভাবছেন তো কি ঘটনা, কোথাকার ঘটনা? জানতে চান? সব দেখাবো, সব দেখাবো। এ খবর আপনারা কখনো দেখেননি যে বানানো পক্সো কেসে একটা অনার্স, জার্নালিজমে অনার্স নেওয়া ছাত্র, অনার্সে পড়ুয়া ছাত্র, তাকে 7 মাস দমদম সেন্ট্রাল জেলের কন্ডেম সেলে কাটাতে হয়েছে। আমরা এমন কথা জানতে পেরে আমাদের ক্রাইম রিপোর্টার, এবং তার মুখ থেকে সব শুনে, ভিডিও দেখে, তথ্য প্রমাণ দেখে আমি আমার চোখের জল সংবরণ করতে পারিনি। কারণ আমাদেরও পরিবারে ওই ছেলেটির মতন সন্তান, ছেলে অনেকের আছে। এবার আপনারা জানতে চাইছেন কোথাকার ঘটনা, কোন কাউন্সিলর ঘটিয়েছে, কার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, সব আমরা তুলে ধরব। কিন্তু যে ছেলেটিকে এটা করা হয়েছিল তার মুখটা একটু আমাদের ঢেকে দিতে হচ্ছে আইনকে রক্ষা করার জন্য। এই ঘটনাটি ঘটেছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড, বাগুইহাটির জগৎপুর, যেটাকে বলে জগৎপুর, সেই জগৎপুরের কীর্তিমান কাউন্সিলর, যিনি অর্থ ছাড়া কিছু চেনেন না, যার কাছে অর্থই হচ্ছে জীবনের শেষ কথা, যে লোকটি বারাসাতের তৃণমূলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছত্র ছায়ায় বেড়ে উঠেছেন, কাকলি ঘোষ দস্তিদারের স্নেহে প্রশ্রয়ে যে এই ধরনের বিভিন্ন অনৈতিক কাজ করেছেন, তার নাম হলো 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। এই প্রসেনজিৎ নাগের কাজই ছিল কাকলি ঘোষ দস্তিদারের মাধ্যমে বিভিন্ন পুলিশ অফিসার, বড় বড় আইপিএস অফিসার, আমরা এর আগে দেখিয়েছিলাম, আরও একবার দেখাবো, ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল, মমতা ঘনিষ্ঠ মনোজ ভার্মা, মোস্টটা একটু মোচানো দেখবেন, একেবারে পুলিশ কমিশনারের অফিসে দাঁড়িয়ে এই কাউন্সিলরের সঙ্গে ছবি তুলছেন। কাউন্সিলরের কাজটা কি? নর্দমা সাফ করবে, কোথায় আলো জ্বলছে না দেখবে, জঞ্জাল পরিষ্কার করবে, মশা মাছি যাতে না হয় তার জন্য ব্লিচিং কোথায় দিতে হবে, সে একেবারে পুলিশ কমিশনারের ঘরে গিয়ে কমিশনারের সঙ্গে ছবি তুলছেন। তার মানে বুঝতে পারছেন তার মাথায় কত বড় ছাতা রয়েছে। একটা কমিশনার নয়, বিধাননগর পুলিশ কমিশনারের কমিশনার, তার সঙ্গে ছবি। কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, তার সঙ্গে ছবি। আর এই ছোটোখাটো থানার আইসি, এগুলো তো কোনো ব্যাপার না। তার কথায় যদি বলতো যে কাউকে নিয়ে বিনা কারণে পুলিশের লকআপে ঢুকিয়ে দেন,
ঢুকিয়ে দিত পুলিশগুলো। আমরা জানি যে প্রসেনজিৎ নাগ আজ হোক কাল হোক তার যে অপরাধের পাপের ঘরা সেটা পূর্ণ হয়ে গেছে, তাকে গ্রেপ্তার হতেই হবে। কিন্তু সে একা গ্রেপ্তার হলে তো হবে না। যে পুলিশগুলো এই প্রসেনজিৎ নাগের কথায় এই নিরীহ নিরপরাধ ফুলের মতন পবিত্র একটি ছাত্রকে 7 মাসের জন্য পক্সো কেসে, বানানো পক্সো কেসে জেলের কন্ডেম সেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনারা ভাবছেন যে কন্ডেম সেলে কেন পাঠানো হলো, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। ওই ছাত্রটি তার জবাব দিয়েছেন যে কন্ডেম সেলে তাকে পাঠানো হয়েছিল যখন রাত্রিবেলা তাকে আমদানি সেলে দেওয়া হয়েছিল। আমদানি সেল থেকে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। সে গরিব মানুষ, তার বাবা মানে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, মানে ঘরের প্রতি তার নজরটা কম। মা আর সে টিউশনি করে সংসারটা চালাতো। শিকার হলো সেই প্রসেনজিৎ নাগের। প্রসেনজিৎ নাগ জেলখানার মধ্যে প্রভাব খাটিয়ে তাকে কন্ডেম সেলে রেখে দেওয়া হলো। শুনবেন এই ছেলেটির মুখ থেকে সবটা আপনারা শুনবেন, যেটা শুনলে আপনাদের চোখে জল এসে যাবে যে আমরা কোথায় রয়েছি। বানানো পক্সো কেসে 7 মাস ধরে জেলের কন্ডেম সেলে, যে ছেলেটি আগামী দিনের আমাদের দেশের জাতির ভবিষ্যৎ হবে, সেই ছেলেটিকে জেল কুঠুরিতে কাটাতে হলো। আগে আপনাদেরকে আমরা ওই ছাত্রের কথাটা শোনাই, তারপরে আমাদের কথা আরও কিছু বলছি যেটা বাকি থাকছে। আপনারা শুনে নিন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেই সাক্ষাৎকারটি সংগ্রহ করেছেন। একেবারে বাগুইহাটির এলাকাতে গিয়ে, জগৎপুর এলাকাতে গিয়ে ওই ছাত্রের মুখোমুখি হয়েছেন। ছাত্রের যে মেধা, ছাত্রের যে কৃষ্টি, ছাত্রের যে সংস্কৃতি তার কথাবার্তার মধ্যে ফুটে উঠেছে। তিনি কোনো দয়া চান না, তিনি চান ন্যায় বিচার। ন্যায় বিচারের জন্য তিনি গর্জে উঠেছেন। আমরা কি পারি না একটা ছেলেকে ন্যায় বিচার দিতে? আমরা তো অভয়ার ধর্ষণের পরে রাস্তায় নেমে আমরা অভয়ার পক্ষে দাঁড়িয়েছিলাম। বারুইপুরে ধর্ষণের পরেও সবাই মিলে দাঁড়াচ্ছেন। যখন একটি ছেলেকে, নিরীহ নিরপরাধ ছেলেকে বানানো পক্সো কেসে ফাঁসানো হলো, আর যাকে দিয়ে ফাঁসানো হলো সেই মেয়েটির বয়স মাত্র 3 বছর। যে মেয়েটি আদালতে 164 জবানবন্দিতে বলেছেন যে এই যে ছেলেটি, এই ছেলেটিকে সে চেনেই না, সে জানেই না, এবং তা যা যা লেখা হয়েছে সেসব কোনো কথা তিনি 164-এ বলেননি, উল্লেখ করেননি। তাই 7 মাসের মধ্যে এই ছেলেটি জেল থেকে বেরোতে পেরেছেন। না হলে প্রসেনজিৎ নাগ, পুলিশ, এবং এই যে আমরা বলি না যে আইনের মন্দির তো আমরা বলি, সেখানেও কিন্তু অনেক চক্রান্তকারী যুক্ত থাকে। সেই চক্রান্তের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল যে একেবারে চার্জশিট দিয়ে এই ছেলেটিকে ট্রায়াল করিয়ে, যেভাবে আমরা দেখেছিলাম শ্রীরামপুরের প্রফেসরকে 20 বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল, 4 বছরে জেল থাকার পরে তারপর মামলা লড়ে তাকে বেরোতে হয়েছে। এই ছেলেটার ক্ষেত্রেও তাই করা হয়েছিল। আসুন আগে সেই ছেলেটার কথা শুনুন। আপনাদের যদি একটু মনে দুঃখ, যন্ত্রণা, কষ্ট এবং বাংলার মানুষের যে প্রতিবাদী চেতনা, সেই চেতনা যদি জেগে ওঠে তাহলে অবশ্যই আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন। শুনুন সেই ছেলেটির বিস্ফোরক সেই সাক্ষাৎকার। তুমি কোন ক্লাসে পড়ো আর কি এখন? আমার বর্তমানে গ্র্যাজুয়েশন পাস হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি এখনও গ্র্যাজুয়েশন পাস করতে পারিনি। 3 বছরে আমার গ্র্যাজুয়েশন পাস হওয়ার কথা ছিল। আমি অনার্সের স্টুডেন্ট ছিলাম, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে অনার্স ভর্তি হয়েছিলাম 22 সালে। তো আমার 25-এ ওভার হয়ে যাওয়ার কথা, কিন্তু আজও আমি পাস করতে পারিনি। কোন কলেজে পড়তে? দমদম মতিঝিল কলেজ। কেন পাস করতে পারিনি কারণ সেই সময় 2022 সালে আমার মা বাবা একটা বাড়ি কেনার জন্য, আমরা এখানে 15 বছর থাকার পর আমার মা বাবা একটা বাড়ি কেনার জন্য জায়গা দেখেছিলেন এবং সেখানে কিছু টাকা অ্যাডভান্স করেছিলেন বাড়িটা রেজিস্ট্রি করার জন্য। সেখান থেকে মাঝখান থেকে যিনি শাসক দলের, তখনকার যে শাসক দল ছিল তৃণমূল, তারই কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ নাগ, তিনি এসে দাবি করেন যে এই বাড়ি, নতুন বাড়ি প্রপার্টি কিনছেন, আমাকে টাকা দিতে হবে 2 লাখ থেকে 3 লাখ টাকা। তো সেইটা বাবা মার সঙ্গে তার ঝামেলা, আমি মাঝখানে অতটা ছিলাম না।
সেই টাকা না দেওয়াতে সেই বাড়ি আমাদেরকে পরবর্তীতে ছাড়তে হয়, অত্যাচার হয়, মাসের পর মাস, একটা বছর টানা অত্যাচার হয়। তার সহকর্মীরা কপিলবালা, সঙ্গে ছিল অনিমেষ সাহা, সোহাগ রাজবংশী, এরকম অনেক ছেলেরা গিয়ে মাকে অত্যাচার করেছে। অত্যাচার মানে কি? মারধর করেছে, অ্যাডভেস্টারে ঢিল মেরে বাড়ি ভেঙে দিয়েছে, অনেক অত্যাচার করেছে। পাশের বাড়ির যে তৃণমূল কর্মী কপিলবালা, সে আবার আমাদের বাড়ির দিকে ছাদ বাড়িয়ে দিয়েছে। এরকম অজস্র অত্যাচার করার পরে আমরা ফেড আপ হয়ে একটা সময় ওই বাড়ি ছাড়ি। তখন পুলিশ প্রশাসন কেউ সাহায্য করেনি, পার্টি অফিসে তুলে নিয়ে এসে মাকে মারধর করা, থানা থেকে কোনো সহযোগিতা করেনি, উল্টে থানা থেকে আরও বলেছে আমি কিছু করতে পারবো না, আপনারা এখান থেকে উঠে যান, কেউ কোনো সাহায্য করে না। এই যে তোমার যে মানে ডিগ্রিটা কমপ্লিট যে সময়, ওই যে সেটা কেন করতে পারলে না? তখন আমি ফার্স্ট ইয়ারের প্রথম পাশ করে গেছি, আমার সেকেন্ড ইয়ারের একটা সেমিস্টার আমি ক্লিয়ার করেছি, থার্ড সেমিস্টার ক্লিয়ার করেছি। সেই সময় প্রসেনজিৎ নাগ তারই এক কর্মী কপিলবালাকে দিয়ে আমার নামে একটি পক্সো ধারায় কেস দেয় যে তার 3 বছরের একটা মেয়েকে যৌন হেনস্থা করা হয়েছে, সেটা আমি করেছি, এইটা সে অভিযোগ করেছে। ইভেন প্রথমে সেটা আমার স্টুডেন্টদের বাড়িতে গেছে, তাদেরকে আমি টিউশন পড়াই, তার বাড়ি শিমুলতলায়, যে তারা যাতে এই কেসটা করে তাদেরকে টাকা অফার করেছিল, কিন্তু তারা সে কেসটা করেনি, বাধ্য করেছিল কিন্তু তারা সেটা করেনি। পরবর্তীতে তারই এক কর্মীকে দিয়ে এই কেসটা করা হয়। সেই যে তোমার বিরুদ্ধে পক্সো কেস হলো, তারপর কি হলো? তারপর আমাকে পুলিশ প্রথমে নিউ টাউন থানায় একটা কেস হলো মায়ের নামে চিটিং কেস, যে আমার মা একজনকে চাকরি বিক্রি করেছে, সেটা আমার ফোনে টাকা পাঠিয়ে দেওয়া হলো। সেই টাকা পাঠানোর পরে মাকে অ্যারেস্ট করলো, মাকে অত্যাচার করলো। 1 মাস পর প্রচণ্ড অত্যাচার করার পরে আমার নামে নিউ টাউন থানা থেকে 41 জারি করা হলো। আমি 41-এর ওখানে হাজিরা দিতে গেছি নিউ টাউন থানায়। সেই নিউ টাউন থানা প্রসেনজিৎ নাগকে খবর দিয়েছে যে ওকে এখানে আমরা পেয়েছি। নিউ টাউন থানা আমাকে বাগুইআটি থানাকে ডেকে নিউ টাউন থানায় হ্যান্ডওভার করে দেয়। বাগুইআটি থানার পুলিশ আমাকে নিউ টাউন থানা থেকে অ্যারেস্ট করে। কি কারণে? আমাকে তখন বলে না, আমাকে অ্যারেস্ট করে নিলেন 4-5 জন পুলিশ থানার সামনে ঘেরাও করে। আমাকে যিনি অ্যারেস্ট করেছেন আমার আয়ও ছিলেন, তার নামটা আমি মনে নেই, তিনি আমাকে গাড়িতে তুলেছেন। আমি কিচ্ছু বলি, আমি চুপচাপ বসে পুরো একদম নিস্তব্ধ, আমি দেখছি ওনারা কী বলেন। তো আমাকে কিছুক্ষণ পরে উনি জিজ্ঞেস করছেন যে তোমাকে কেন অ্যারেস্ট করেছে তুমি জানো? বললাম আমি জানি না, আপনি বলুন আপনি কেন অ্যারেস্ট করেছেন। উনি প্রথমেই বলে বাবু আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, আমার কিছু করার নেই, আমাকে ক্ষমা করে দিও। পুলিশ বলছে? আয়ও বলছে। আমি বললাম আমি জানি আপনারা যখন শাসক দলের হয়ে কাজ করেন আপনাদের কোনো ব্যক্তিত্ব না, আমি এরকম ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে বলছেন যে তোমার নামে এরকম একটা কেস হয়েছে, তুমি চিন্তা করো না, আমি চার্জশিট ফাইল করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি তোমাকে ছেড়ে দেবো। উনি আমাকে এরকম আশ্বাস দিয়েছেন। আবার থানায় নিয়ে গিয়ে বড়বাবু যিনি ছিলেন বাগুইআটি থানার, তিনিও আশা দিয়েছেন, আমাকে এটা ওটা খাওয়ানোর চেষ্টা করেছেন এবং উনি আশা দিয়েছিলেন যে আমাকে উনি বের করে দেবেন, কিন্তু না, উনি একদম সাইলেন্টলি আমাকে পরের দিনই মানে জেল ট্রান্সফার করে দেয়, আমাকে কোর্টে চালান করে দেয় এবং তারপর আমাকে 7 মাস কাস্টডিতে থাকতে হয়। সেই সময় 7 মাস জেলে ছিলে? হ্যাঁ, এবং সেই সময় আমি আমার 4th সেমিস্টার দিতে পারিনি, মানে ওই 4th সেমিস্টার দিতে পারিনি বলে পরবর্তীতে আমার 1টা বছর নষ্ট হয়েছে। আমি অনার্সের স্টুডেন্ট ছিলাম এবং সেই জায়গাটা আমার বিরাট ক্ষতি হয়েছে। কারণটা কি? কারণটাও একটাই, আমার মা আপোষ করেনি, টাকা দেয়নি, আমার মা তার সমর্থন করেনি এবং এটাই আর কি। তোমার মা বিজেপি করতো? হ্যাঁ, আমার মা বিজেপি করতো, কিন্তু সরাসরি বিজেপি না করলেও অসীম সরকার যিনি বিজেপির এমএলএ, তিনি আমাদের দাদুগুরু হন, তিনি আমাদের বাড়িতে একবার এসেছিলেন। মতুয়া থেকে আমার মা যখন অনুষ্ঠান হয়েছে শিমুলতলায়, তাদেরকে বরণ করেছেন, মা সামনে ছিলেন, মা সরলসীদে বলে সামনে ছিলেন। সেই সময় থেকে প্রসেনজিৎ নাগের খুব ক্ষোভ ছিল যে কেন আমাদের বাড়িতে আসবে, এই করবে, সেই নিয়ে আমাদের প্রতি তার একটা টার্গেট ছিল, রাগ ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা সে এইভাবে পূরণ করেছে। একটা তরুণ প্রজন্মের ছেলে তুমি, একটা যুবক, তোমার আগামী যে ভবিষ্যৎ সেটা নির্ভর করে লেখাপড়ার উপরে। লেখাপড়া করে তারপর তোমার একটা অনার্স ছিল, এই যে তোমার জীবন থেকে 7টা মাস হারিয়ে গেল, একটা তুমি কি মানে এরকম কোনো যৌন নিগ্রহ করেছিলে? না, আমি মানে বলতে পারি সেই মুহূর্তে আমি ওখানে ছিলাম না। আমি যেখানে ছিলাম আমার টাওয়ার লোকেশন যদি মানে সেভাবে যদি তদন্ত হয়, সম্পূর্ণভাবে সাজানো। হ্যাঁ, সাজানো, সম্পূর্ণটা সাজানো। এটা মানে নেপথ্যে কে ছিল? নেপথ্যে প্রসেনজিৎ নাগ।
মানে তোমার মাকে শায়েস্তা করার হ্যাঁ জন্য হ্যাঁ তোমাকে হ্যাঁ ফাঁসানো ইভেন আমাদের জীবনে কোনো কেস হিস্ট্রি নেই, সেখানে 3 দিনের ব্যবধানে পরপর 2টো কেস হয় আমার এবং আমার মার নামে। প্রথমে চিটিং কেস হয় আমার এবং মার নামে, যে আমরা চাকরি বিক্রি করেছি, সে করেছে প্রসেনজিৎ নাগেরই সহকর্মী অনিমেষ সাহা, আবার তার আরেক সহকর্মী কপিল বালা 3 দিনের মাথায় একই মাসে এই কেসটা করেন তুমি তো একটা তার মেয়েকে ছাত্র, দিয়ে। হ্যাঁ, তোমার মানে জীবন থেকে 7টা মাস হারিয়ে গেল। তুমি ধরো ওই 7 মাস যদি তুমি জেলে না যেতে, আজকে তোমার অনার্সটা কমপ্লিট হতো, তুমি হয়তো একটা কিছু ভালো কোনো সুবিধা পেতে তোমার মানে জীবনে ভবিষ্যতের জন্য। এই যে তোমাকে জেলে পাঠানো হলো, এইটা তুমি কি বলতে চাও আমাদের দর্শকদের জন্য? মানে দর্শকরা তো জানতে চায় যে এই যে ঘটনাটা তোমার পুরো হয়েছে, যে পক্সো যে কেসটা, এই কেসটায় কোনো রকম 41 বা 35 বিএনএস যে নোটিশ, এগুলো কোনো কিছু সার্ভ করা হয় না, ডাইরেক্ট যার নামে অভিযোগ হয় তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তুমি একটা ছাত্র, তুমি ঘটনার বিন্দু বিসর্গ জানো না বলছো, তারপর তোমার সাথে এটা করা হলো, এইটা তোমার জীবন থেকে সময় চলে গেলো, তুমি কি বলতে চাও এই ব্যাপারে? আমার এটাই বক্তব্য, যেখানে সেই সময় 2024 সাল, মানে সেই সময় অভয়ের মতো একটা ঘটনা ঘটেছিল, অভয়কে নিয়ে যেখানে সারা দেশ রাজ্য উত্তাল ছিল, সেইখানে যেই মানুষগুলো একটা শুধু আমাকে না, আজকে আমার তার জন্য কষ্ট হয়, সেই 4 বছরে 3 বছরের সন্তানটার জন্য, যে বাবা টাকার বিনিময়ে নিজের মেয়েকে খাতা কলমে ধর্ষিত করেছে। প্রসেনজিৎ নাগ তো আলটিমেটলি ধর্ষিতা মানসিকতারই একজন মানুষ, কারণ যে একটা মেয়েকে, তারও একটা কন্যা সন্তান আছে এবং আমি তার সন্তানের বয়সী, আমাকে ইউজ করেছে আর একটা মেয়েকে, আমি ব্যাপারটা আলোচনা করতে আমার কাছে খুবই লজ্জাজনক। কিন্তু প্রসেনজিৎ নাগ মানে সে কোনো অংশে ধর্ষকের থেকে কম না, তার মাথা, তার ক্রিমিনাল মাইন্ডের, তো আমি চাই তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। এই যে ক্ষমতার অলিন্দে টিকে থাকা, ক্ষমতা হাতে রাখা, সেই কারণে তোমাকে বলি হতে হলো, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল এই একটা প্রসেনজিৎ নাগের জন্য। এখন মানে সরকার পরিবর্তন হয়েছে, এখন তুমি কি চাও? তুমি তো স্টুডেন্ট, ধরো আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি বলেছেন যে যাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা কেস হয়েছে সেগুলো প্রত্যাহার করা হবে এবং তাদেরকে মানে বিভিন্ন রকম সহযোগিতা করা হবে। তুমি সরকারের কাছে কি আবেদন রাখতে চাও? না, আমি কোনো দয়া চাই না, আমি ন্যায় বিচার চাই। আমি সরকারের কাছে একটাই বক্তব্য, আমাকে ন্যায় বিচার দিন। আজও আমাকে যখন অন্যান্য বন্ধু বান্ধব অনেকেই মেনে নিতে পারে না, মানে আমি তাদের সামনে দাঁড়াতে পারি না। যতই হোক, মানুষ যখন কোনো কিছুতে পারে না তখন ওই একটা জায়গায় আঙুল তোলে, আমাকে কিভাবে ফেস করতে হয়, আমাকে সমাজে কীভাবে লড়াই করতে হয় এটা আমি জানি। তো যেই কলঙ্ক আমার গায়ে লেগেছে, আমি তার জন্য ন্যায় বিচার চাই, আমাকে ন্যায় বিচার দেওয়া হোক। আচ্ছা, তুমি যে ধরো কোর্টে যখন যাও তখন তো একজন পক্সো কেসের আসামি হিসেবে তোমাকে দাঁড়াতে হয়, তুমি ঘটনার বিন্দু বিসর্গ জানো না, সেই সময় তোমার মানে মনের অবস্থা মনে হয়েছে, যে সময় আমি জেল কাস্টডিতে ছিলাম, সত্যি কথা বলতে মনে হয়েছে আমাকে সেলে রাখা হয়েছিল। আমাকে জেলে রাখা হয়নি, জেলেরই আলাদা একটা রুম হয়, সেল, সেই সেলে রাখা হয়েছিল। আমার মনে হয়েছিল অনেক সময় আমি পারিনি, মনে হয়েছিল আমি এখানে গলায় দড়ি দিই, সুইসাইড করি, মরে যাই। আমার অবস্থা দেখার মতো ছিল, আমি সেটা বলে বোঝাতে পারবো না আমার কি মনে হয়েছে। খুবই কষ্ট হয়েছে, এরকম কষ্ট এরকম যেন কোনো মানুষ না পায়, আমার চরম শত্রু যেন এরকম কষ্ট না পায়, এটাই আমি বলবো। এরকম রাজনীতি আমার এরকম যে রাজনীতি যারা করে রাজনৈতিক ক্ষমতা রাখার জন্য, এবং তিনি প্রসেনজিৎ নাগ গর্ব করে বলতেন, এবং ইভেন যখন উনি তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে হুমকি দিতেন, তিনি বলতেন গর্বের সহিত, আমার কেউ কিছু করতে পারবে না, নিউ টাউন থানার পুলিশ আমার ডান পকেটে, বাগুইটি থানা আমার বা পকেটে থাকে, আর কেউ কিছু করতে পারবে না আমার নামে, ওনার নামে কেউ কোনো এফআইআর কেস করতে পারবে না, এবং থানায় গেলেও থানা থেকে কেস নিত না। জেল থেকে বেরোনোর পরে কখনো মুখোমুখি হয়েছে প্রসেনজিৎ নাগের? না, কখনো হয়নি। কখনো হয়েছে তোমার? আমার মুখোমুখি হয়নি না। তার আগে হয়েছিল, বিভিন্ন সময় তুলে নিয়ে গিয়ে আমার ফোন কেড়ে নেওয়া, আমার ফোন থেকে ডিলিট করে দেওয়া, অনেক যা প্রমাণ ছিল ওর বিরুদ্ধে সমস্ত কিছু মুছে দেওয়া, প্রচুর অত্যাচার, এবং ঠান্ডা মাথায় এরকম টেবিলে বসে, যেরকম সিনেমা সিরিয়ালে হয় ঠিক সেরকম আমাকে ঠান্ডা মাথার সামনে বসিয়ে বলছে যে মাকে বেশি বাড়াবাড়ি করতে বারণ করো, বাড়ি ছেড়ে উঠে যাও, টাকা দিতে বলো, না হলে ফাঁসিয়ে দেবো, ধর্ষণ কেস দিয়ে দেবো। এবং উনি যা বলেছেন তাই উনি করেছেন, উনি কথা রেখেছিলেন, উনি আমাকে বলেছিলেন যে তোমাকে আমি ফাঁসাবো, উনি আমাকে ফাঁসিয়েছিলেন, কিন্তু আমি ওনার সন্তানের বয়সী, উনি আমাকেও রেয়াত করেনি। তো যে মানুষ আজকে কাউন্সিলর হয়ে এত বড় অপরাধ করতে পারে, আমি জানি না তিনি যদি আজকে এমএলএ এমপি হতেন তিনি আজকে আমাদের সঙ্গে কী করতেন আমরা জানি না। শুধু মার্ডার করতে বাকি রেখেছিলেন, পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে যেভাবে অত্যাচার করা হতো সেগুলো বলে বোঝানোর মতো না।
তুমি যে কথাটা বলছিলে যে রাস্তায় চলাফেরা করা বা বিভিন্ন যারা লোকজন আছে, পক্সো কেস তো খুব মানে খুবই সমাজে তো sensitive খুব case, sensitive, হ্যাঁ। স্পর্শকাতর কেস। হ্যাঁ হ্যাঁ সেরকম একটা স্পর্শকাতর কেসে তোমাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার একটা কলঙ্ক, একটা বোঝা মাথায় নিয়ে তোমাকে প্রতিনিয়ত চলতে হচ্ছে। এখনো তুমি টিউশন করছো শুনছি, বা রাস্তা দিয়ে যাচ্ছ। এই যে যন্ত্রণা, এটা তোমার উপলব্ধিটা কি? এই যন্ত্রণাটা মানে এটা নিজের কাছে ব্যাপারটা কি, নিজেকে যদি আমি মানে চেতনা যদি না জাগাই, আমার বেঁচে থাকার একটা জিনিস কি, আমি বোধহয় শিল্পকে ধরে বেঁচেছিলাম বলে হয়তো আমি বেঁচে গেছি। কারণ একটা কথা কি, অন্ধকার শ্মশানে ভীরু ভয় পায় আর সাধক সেখানে সিদ্ধি লাভ করে। এই মানসিকতায় আমি ভেবেছি যে আমার নিয়তিতে ভগবান লিখেছেন, ঠিক আছে আমি এসেছি। আমি সবসময় নিজেকে কাউন্সিলিং করেছি, করেছি। হ্যাঁ, সমাজ আমার থেকে মুখ ফিরিয়েছে, অনেকে আমাকে যোগাযোগ রাখেনি। যখন জেলে ছিলে তখন জেলের যারা অন্য বন্দীরা ছিল সেখানে তারা তো মানে শুনে তোমার সমস্ত ঘটনাটা, তাদের প্রতিক্রিয়া কি ছিল? মানে জেলের জীবনটা তোমার কিভাবে কেটেছে? তুমি একটা ছাত্র, 7টা মাস জেলে থাকলে, জেল কুঠুরিতে, সেই সময় তোমার কেমন কেটেছে? জেল কুঠুরিতে প্রথম 4টে দিনেরটা খুব বিভীষিকাময়। প্রথম 4 রাত যেভাবে কষ্ট হয়েছে, মানে যেদিনকে আমি ঢুকেছি সেদিনকে আমি বুঝতে পারছি না, মানে আমি ভাবছি আমি কি ঘুরে আছি, আমি কি স্বপ্ন দেখছি, এটাও কি সত্য? মানে আমি বিশ্বাস করতে পারিনি যখন আমাকে ওখানে রেখেছে। এবং প্রথম যেখানে রাখা সেটাকে বলে আমদানি। সেই রাত্রে যখন প্রথম আমি ঢুকি, ওখানে যিনি জেলে থাকেন তিনি আমাকে ডেকেছেন, বসিয়েছেন, তিনি আমাকে টাকা অফার করেছিলেন, মানে টাকা চেয়েছিলেন আমার কাছ থেকে। আমি কিছু ব্লাইন্ড, মানে আমি যে বলার হ্যালো মন্দ বলার বিবেচনা করার কোনো মানসিকতায় ছিলাম না। তো তারপর দিন সকালে আবার আমার কোর্ট ছিল। সেই দিনকে আমাকে প্রচুর অত্যাচার হয়েছিল, মানে আমাকে লাঠি দিয়ে মেরেছিল কারণ আমি টাকা দিতে পারিনি। জেলের ভিতরে আমাকে মারা হয়েছিল। তো সেইটা যখন আমার বাবা, আমার উকিল আবার কোর্টে অভিযোগ করে যেরকম আমার ছেলেকে অত্যাচার করা হয়েছে, তখন আবার জেল সুপার আমাকে সেখান থেকে পানিশমেন্টের জন্য সেলে রাখা হয়, মানে সিঙ্গেল সেল। সেলে তো তোমার ধরো যারা খুব ক্রাইম করে সেখানে রাখা হয়, কুখ্যাত তাদের রাখা হয়। ওখানে বড় বড় নামকরা ক্রিমিনাল ছিল, সেলে পাঠানো হয়েছিল। এবং জানি না এখানে কারো হাত ছিল কিনা, কাকুলি ঘোষের হাত ছিল কিনা, আমি কিছু জানি না। মানে মেন কথা আমাকে পানিশমেন্টের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু আমার কাছে সেটা পানিশমেন্ট মনে হয়নি। কারণ আমার সাইকোলজি বা মেন্টালিটি, আমি একা থাকতে ভালোবাসি। আমাকে একটা সিঙ্গেল ঘরে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, কষ্ট হতো, দম বন্ধ লাগতো, মশার অত্যাচার ছিল, কোনো কিছুর সলিউশন ছিল না। কিন্তু ওই একা ছিলাম, এইটুকু আমার পক্ষে একটু যে আমি নিজেকে কাউন্সিলিং করতে পারতাম। খুব খারাপ সময়, হ্যাঁ খুব খারাপ সময় কেটেছে। সেই স্মৃতি মনে করলে এখনো গায়ে কাটা দেয়। কিন্তু ওই সেলের ঘরে, সারা ঘর যদি এখনও দেখা হয়, জেলের সেই ঘরে আমি লিখে রেখেছিলাম গীতার শ্লোক, কবিতার লাইন, যে আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, যে আমি হারবো না। তো এটাই প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে যখন আমাকে ওই 52 বিঘা উনি ঘুরিয়েছেন, যখন আমাকে মৃত্যুর মুখে উনি দাঁড় করিয়েছেন, তো হয় মারবো নয় মরবো। মারবো মানে এই অর্থে আমার ন্যায় বিচার চাই। আজকে আমার এটাই বক্তব্য, মানে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসনের কাছে এটাই বক্তব্য থাকবে, আজকে যদি আমার মতো অন্য কোনো মানে শক্ত মানসিকতার ছেলে হতো, সে ওখান থেকে ক্রিমিনাল হয়ে বেরোতো। সেখান থেকে বেরিয়ে সে যখন ভয়টা জয় করে বেরিয়েছে যে আমার আর জেল খাটার ভয় নেই, আমি জেল জয় করে এসেছি, আমি যখন ওখানে টিকে গেছি 7 মাস, তাহলে আমি আরও 7 বছর টিকতে পারবো, তখন সে ক্রিমিনাল হতো। তাহলে এই ক্রিমিনাল তৈরি করা, যুব সমাজকে ক্রিমিনালের পথে ঠেলে দেওয়ার দায়টা তৃণমূল সরকার যে নিয়েছিল, যুব সমাজকে জেলে ঢুকিয়ে তাদেরকে ক্রিমিনাল বানানো হয়েছিল। কারণ জেলে আমি এরকম অনেকের সঙ্গে কথা বলেছি যাদেরকে সে জেলে ঢুকেছিল, যখন তারা খবর পেয়েছে, আমার সঙ্গে দেখা করতে এসেছিল 2-1টা ছেলে, আমি নামটা মনে নেই, যে তোমাকে না জেলে পাঠিয়েছে ফলস কেস দিয়ে প্রসেনজিৎ না? বললাম হ্যাঁ। বলছে আমার নামেও দিয়েছে। তো সে বলছে যে আমি তো বেরিয়ে ওকে মার্ডার করবো, এই করবো। তো তার যে ক্রিমিনাল মেন্টালিটি তৈরি হয়েছে, তাকে ক্রিমিনাল তৈরি করা হয়েছে। সে জন্মের পরে কেউ ক্রিমিনাল হয় না। তো এইটার জন্য আজকে তৃণমূল সরকার দায়ী, তারা ক্রিমিনাল তৈরি করে গেছে, যুব সমাজকে আজকে অন্ধকারে ঠেলে দিয়েছে। আজকে প্রসেনজিৎ নাগ আজকে থেকে আমার সাথে টার্গেট না, সেই যখন আমি মাধ্যমিক পাস 11-12 সই করাতে গেছি, তবে থেকে আমার সাথে খারাপ ব্যবহার। আমার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আটকে রেখেছিল। অন্য এখানে অনেক ছাত্রদের বা আমার কাছে তাদের অ্যাডমিট কার্ড আটকে রাখতো, কি টাকা পয়সা দিতে হবে, আরও কিছু তাদের সঙ্গে কনসালটেন্সিতে বসতে হবে, তাহলে কি তাদেরকে পরীক্ষায় বসতে দেবে। মানে অত্যাচারের সীমা নেই, সেটা বলায় ভাষায় প্রকাশ করার মতো না। মানে এটা একটা
একটা সময় আমরা দেখেছি যে আমাদের দেশের যারা রাজনীতি করতেন তারা নিজেরা ত্যাগ স্বীকার করে অপরের কৃচ্ছ সাধন করতেন। যারা আমাদের দেশের জননেতা ছিলেন তারা রাজনীতি করতেন মানুষের ঘরের দিয়ে মানুষের সেবা করার জন্য। তুমি একটা বর্তমান যুব সমাজের একটা প্রতিনিধি, আগামী যে আমাদের দেশ সেই দেশটা তোমাদের হাতেই চলা উচিত, কিন্তু এই যেভাবে দুর্বৃত্তরা আমাদের দেশ বা আমাদের রাজ্যকে ঘিরে রেখেছিল সেই দুর্বৃত্তদের ফাঁদে তুমি আটকা পড়ে গেছিলে। তোমার কি মনে হয় এই দুর্বৃত্ত রাজ এটা কি মানে থাকা উচিত, না এটা খতম করে? এটা সমূলে নির্মূল হওয়া উচিত, কারণ ক্রিমিনালের কোনো জাত হয় না, ধর্ম হয় না, বর্ণ হয় না। ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল পুরো পার্টিটাই একটা ক্রিমিনাল পার্টি। মানে তার উপর মহলের নেতা তো বাদ, তার ছোটোখাটো তৃণমূলের নেতারা তাদের নিজেদেরকে বিরাট কিছু মনে করতেন, বিরাট কিছু। তো এদেরকে সমূলে নির্মূল হওয়া উচিত, এদেরকে সংশোধনাগারে পাঠানো উচিত। তোমার কেসটা এখন কি অবস্থায় আছে? কেসটা এখন বিচারাধীন অবস্থায় আছে। মেয়েটার রাজসাক্ষী হয়েছে 164, যার বেসিসে আমাকে অ্যারেস্ট হয়েছে। তার সাক্ষী ভেঙে যাওয়ার পরেই আমার বেল হয়েছে, 7 মাস পর বেল হয়েছে। কিন্তু তারপরে তার বাবা মার সাক্ষী, আয়ু সাক্ষীর জন্য 5টা ডেট হয়েছে, কিন্তু সেও যায় যে মানে জেলে পাঠিয়ে একেবারে কাস্টডি ট্রায়াল করে তোমাকে জেল একেবারে পাকাপাকি জেল করানোর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইরকম ষড়যন্ত্র হয়েছিল। 3 বছরের মেয়েটাকে দিয়ে 164 করানো হয়েছিল। হ্যাঁ, সেখানে কি সে বলেছিল যে আমার প্রতি? সেখানে বলেছিল সে আমাকে চেনেনি, কোনোদিনও দেখেইনি, এবং সেটা জাজমেন্ট কপিতে, মানে যে সাক্ষ্য কপিতে ম্যাজিস্ট্রেটের সই করা আছে, সেই কপি তোলা আছে আমার কাছে। তাহলে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ মিথ্যে। আজকে একজন ভিকটিম গার্ল, তার সাথে যদি কেউ অপরাধ করে থাকে সে তাকে কখনো ভুলতে পারে না, বিশেষ করে তার সঙ্গে যদি কোনো অপরাধ, কিন্তু সে আমাকে চেনে না। ম্যাজিস্ট্রেট নিজে সেটা দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করেছে। তো এইটার আমার ন্যায় বিচার চাই। তুমি ন্যায় বিচার চাইছো, এত কষ্ট তোমার ওপর দিয়ে গেছে, তোমার মাকে পার্টি অফিসে তুলে নিয়ে মারা হয়েছে, 90 পরে থানায় নিয়ে যাওয়া হয়েছে, দীর্ঘ সময় লকআপে আটকে রাখা হয়েছে, অনেক অত্যাচার তোমাদের উপর হয়েছে। এখন যদি তোমার সঙ্গে প্রসেনজিৎ নাগের দেখা হয়, কখনো মুখোমুখি হয়, তাহলে তুমি তাকে কি বলতে চাও? যে এই যে তোমার জীবনটা শেষ করলো, এই যে 7টা মাস তোমার জীবন থেকে কেড়ে নিয়ে তোমার পড়াশোনা বলো, তোমাকে একটা মানে একেবারে দেওয়ালের খাদে তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তুমি এখন প্রসেনজিৎ নাগকে তোমার সামনে পেলে কি বলতে চাও? তুমি তো ন্যায় বিচার চাইছো, তাহলে তাকে দেখলে কি, যে লোকটার ষড়যন্ত্রে, যে লোকটার চক্রান্তে তুমি আজকে একেবারে তোমাকে দেয়ালের খাদে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তোমার বাড়িঘর সব চলে গেছে, তুমি নিজেও একটা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলছো, কেসটা এখনো শেষ হয়নি, তোমাকে প্রতিনিয়ত আদালতে যেতে হচ্ছে এবং আদালতে গিয়ে পক্সো কেসের আসামি হিসেবে দাঁড়াতে হচ্ছে। অন্যান্য যারা কোর্টে থাকছে তারা তোমার দিকে তাকাচ্ছে, বুক হচ্ছে, যে বোধ হয় সত্যি এরকম কাজ করেছে। তো এটার যে নায়ক প্রসেনজিৎ নাগ, তাকে দেখলে তুমি এখন কি বলতে চাও? এটা তোমার কাছে শেষ প্রশ্ন। তিনি তো এখন নেই, তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু মানুষ হিসেবে একটা কথাই বলবো যে এত বড় অন্যায় পৃথিবীতে, আপনারা তো কন্যা সন্তান আছে, একবার তার কথা ভাবতে পারতেন এটা দেখার, মানে এই কেসটা দেওয়ার সময়, যে আপনারও একটা মেয়ে আছে। তো ভগবান না করুক ওটা যদি তার মেয়ের সঙ্গে কোনোদিনও না হয়, কিন্তু উনিও যে এটা করলেন, মানে এটা শুধু আমার না, আজকে ওই মেয়েটা, যে মেয়েটা 4 বছরের নবজাত সন্তান, অনাগত সন্তান, সে যখন বড় হবে, সে কিভাবে বড় হবে? তাকে যে কালি লাগানো হয়েছে, মানে খাতা কলমে তো তাকে ধর্ষিত করা হয়েছে, সেটা করেছেন প্রসেনজিৎ নাগ, সেই মেয়েটার বাবা। মানে এটার যে তাদেরকে কিছু বলার ভাষা আমি জানি না, তাদেরকে আমি কি বলবো, মানে কি বলে তাদেরকে কাউন্সেলিং করবো, যে তাদেরকে জ্ঞান দেওয়ার মতো, ভালো বার্তা দেওয়ার মতো, তারা সেটা সেই যোগ্যতা রাখে না। মানে পাঠার কানে ফু দেওয়ার মতো, মানে তারা সেই মানসিকতার না, তারা ক্রিমিনাল বা অপরাধীর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সেই জায়গায় তাদেরকে কোনো ভালো শান্তির বার্তা বা সংশোধন হওয়ার মানসিকতা তাদের আছে বলে আর মনে হয় না। রাজনীতিতে এই দুর্বৃত্তায়ন কি শেষ হওয়া উচিত? অবভিয়াসলি হওয়া উচিত, সমূলে হওয়া উচিত। কারণ আমরা শুনে এসেছি, বরাবর ইতিহাসের বইতে পড়েছি যে কোনো রাজাই তার প্রজাকে ন্যায় বিচার দিতে পারে না। কিন্তু আমার এটাই অনুরোধ থাকবে, তবুও আমরা স্বপ্ন দেখি যে কবে আবার নতুন সকাল হবে। তো আমাদের নতুন প্রশাসন, নতুন শাসক দলের কাছে এটাই অনুরোধ, মুখ্যমন্ত্রীর কাছে, যে
ন্যায় বিচারটা দিন, নির্বিশেষে মানুষের ন্যায় বিচারটা দিন, কারণ মানুষের রায় ভয়ঙ্কর। কারণ মানুষের আবেগের কাছে আমাদেরকে মাথা নত করতেই হবে, সে আমরা যত বড় কেউকেটা হই না কেন। মানুষ যে কি পারে সেটা অভয়ার কাণ্ডর সময় আমরা দেখেছি, সেটা এইবারের ভোটের নির্বাচনে আমরা দেখেছি যে মানুষ যখন বিরক্ত হয়, মানুষ যখন তিতবিরক্ত হয়, তখন মানুষ সব পারে। তা আসল খেলাটা মানুষ খেলে, রাজনৈতিক নেতারা খেলে না। তারা হচ্ছে মানুষের জনপ্রতিনিধি। কথাটার অর্থ, তাৎপর্যটা বিশ্লেষণ করতে হবে যে আমি একজন মানুষের জনপ্রতিনিধি, মানে জনতার হয়ে আমি কথা বলছি, আমি জনদরদি নেতা। তো জনদরদি কথার অর্থ কি? যে জনতার প্রতি তার দরদ আছে, মায়া আছে, কষ্ট আছে। আজকে রাজনীতি হচ্ছে একটা মহান নীতি, যেটা আমরা অতীতে জেনে এসেছি যে যেটা মহান একটা নীতি, সেটা হচ্ছে রাজনীতি সমস্ত কিছুর ঊর্ধ্বে। কিন্তু তৃণমূল প্রশাসন ছিল যখন, তারা রাজনীতিকে যে পর্যায়ে এনে নামিয়েছে, চরমতর নোংরা, সেটা প্রচণ্ড নিন্দনীয়। এটার একটা বিহিত হওয়া দরকার। তারা চলে গেছে মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে, তাদের ন্যায় বিচার হওয়া দরকার। তারা এরকম অনেক মানুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে, কেস দিয়েছে, তাদের প্রত্যেকে যাতে শান্তি পায়, ন্যায় বিচার পায়, এবং তাদের জন্য যারা চলে গেছে, যারা মার্ডার হয়েছে, তাদের আত্মা যাতে শান্তি পায়, সেইটাই আমার কাছে বর্তমান নেতা বা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে, আপনি ন্যায় বিচার দিন। আপনারা শুনলেন তো কি বিস্ফোরক অভিযোগ? তো অভিযোগ নয়, এটা সত্যি ঘটনা। আমরা পুরো এলাকায়, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ঘরে ঘরে কথা বলেছেন এবং এই ছেলেটি সম্পর্কে জেনেছেন। এমনকি যে পরিবারের সঙ্গে ষড়যন্ত্র করে প্রসেনজিৎ নাগ প্রথমে চেষ্টা করেছিল এই ছেলেটির এক ছাত্রীকে দিয়ে ছেলেটিকে ফাঁসানোর জন্য, তারপর না পেরে তার দলীয় কর্মী, সেই দলীয় কর্মীর 3 বছরের বাচ্চা মেয়েকে কলঙ্কিত করলেন। এই বাচ্চা মেয়েটাও তো বড় হবে আগামী দিনে, তার গায়েও একটা কালি ছিটিয়ে দিলেন এই প্রসেনজিৎ নাগ। এই প্রসেনজিৎ নাগদের মতন দুষ্কৃতী, রাতের অন্ধকারের জীব যারা রয়েছেন, যারা অন্ধকার জগতের সঙ্গে যাদের যোগাযোগ করে ফুলে ফেপে লাল হয়ে উঠেছেন, তারা আমাদের এই সমাজের চোখে শত্রু। তারা আমাদের এই সমাজের যে চেতনা, সেই চেতনাতে তারা আঘাত হানতে চায়। প্রসেনজিৎ নাগের ইতিহাস তো আমরা বহু আগে আপনাদেরকে আদর্শ তিতুমির পত্রিকায় তুলে ধরেছিলাম। রেনেসা নার্সিংহোমে সেখানে তিনি একজন কর্মী হিসাবে যোগ দিয়েছিলেন। তারপর সেই নার্সিংহোম নিজের নামে সই জাল করে কিভাবে করতে গিয়েছিলেন আমরা সেটা তো আপনাদের দেখিয়েছিলাম। প্রসেনজিৎ নাগ কিন্তু তার একটা গুণ আছে, মানে যে কোনো মানুষের সই খুব ভালো নকল করতে পারে, দারুণ নকল করতে পারেন। এই নকলের ঘটনাও আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের এখানে যে কথা বলে আমরা শেষ করতে চাই, এমন প্রতিশোধ মাকে ভোগ করতে পারেনি, মায়ের সঙ্গে রাত কাটাতে পারেনি, তার জন্য নেতা এমন প্রতিশোধ নেবে তার ছেলের উপরে? তার জন্য নেতা এমন প্রতিহিংসা পরায়ণ হয়ে একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেবে? আর বাংলার মানুষ আমরা জানার পরও চুপ থাকব? আর তার সঙ্গে যুক্ত হবে পুলিশ। পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে বলবে আমাকে ক্ষমা করে দিও, এই ঘটনার সঙ্গে আমি যুক্ত না, আমি উপরতলার লোকেদের চাপে তোমাকে ধরতে বাধ্য হয়েছি। কেন চাকরি করেন পুলিশের? কেন খাকি উর্দি পরেছেন? খাকি উর্দি পরার আগে তো ওথ নিতে হয়, শপথ নিতে হয় যে কোনো মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাবো না। কি হতে পারে একটা পুলিশের? পুলিশের যা বেতন আছে, এই বেতনে পুলিশ থাকলে তার কোনো অভাব অনটন হওয়ার কথা নয়। পুলিশ যদি মনে করে সত্যের পক্ষে থাকবে, পুলিশ যদি মনে করে ন্যায়ের পক্ষে থাকবে, পুলিশ যদি মনে করে নেতার অন্যায় কাজে সহযোগিতা করবে না, মদত যোগাবে না, বড় জোর পুলিশকে ট্রান্সফার করতে পারে এই থানা থেকে, তাকে পাঠিয়ে দিতে পারে কোস্টালে, সুন্দরবনে বা পাহাড়ের কোথাও একটা জায়গায়, যেখানে তিনি এখানে থাকার যে সুখ, তার পরিবারের লোকেদের কাছে যে আনন্দ আরাম পৌঁছে দিচ্ছেন, সেটা হয়তো পৌঁছে দিতে পারবেন না। কিন্তু মনে রাখবেন, এই পাপ কিন্তু, এই পাপের শাস্তি কিন্তু সেই পুলিশদেরও পাওয়া উচিত বলে আমরা মনে করি।
আমরা মনে করি এই অভিযোগকারীর যে দাবি, এই দাবিকে যদি আপনারা মনে করেন যে এই দাবি, তিনি যে কথা তুলে ধরেছেন এটা সত্যি বলে আপনারা মনে করেন, সত্যি তো বটেই, নাহলে যে 7 মাস জেলে যাবে কেন, বা বাচ্চা মেয়েটাই কেন বলবে চেনে না এই লোকটি, এই ছেলেটিকে, তাহলে আপনারা খবরটাকে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নজরে আসা উচিত, কারণ গত বিধানসভা নির্বাচনের আগে এই 20 নম্বর ওয়ার্ডের শুভেন্দু অধিকারী মিটিং করতে এসেছিলেন, সভা করতে এসেছিলেন। সেখানে এসে তিনি বলেছিলেন যে এই প্রসেনজিৎ নাগের, যদি সরকার ক্ষমতায় আসে প্রসেনজিৎ নাগের কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। 3 মাস হয়ে গেল, একের পর এক অভিযোগ বাগুইহাটি থানার লাল ফিতের ফাঁসে আটকা পড়ছে, আর থানা থেকে খবর দেওয়া হচ্ছে, আর কালো কোট গায়ে দেওয়ার সুবাদে প্রসেনজিৎ নাগ একের পর এক মামলাতে জামিন নিচ্ছেন, যেগুলো জামিন অযোগ্য সেগুলো কলকাতা হাইকোর্ট থেকে প্র্যাকটিসিং আইনজীবী বলে জামিন নিচ্ছেন। আমরা তুলে ধরলাম, দেখুন সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই অভিযুক্ত কাউন্সিলর প্রসেনজিৎ নাগের হদিশ করার জন্য, সন্ধান করার জন্য গোটা জগৎপুর বাগুইহাটি এলাকায় খুঁজেছি, কোথাও তাকে পাইনি। তার বক্তব্য জানার জন্য যে এমন একটা অভিযোগ আপনার বিরুদ্ধে উঠছে, আপনার বক্তব্য কি, আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। আপনারা যদি মনে করেন যে আদর্শ তিতুমির পত্রিকা, নিউজ তিতুমির, নিউজ বাংলা, সংবাদ তিতুমির যে খবর তুলে ধরেছে, এই খবর ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের শেয়ার করে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের ডিজি আইপিএস সিদ্ধিনাথ গুপ্তার কাছে এই খবর পৌঁছানো উচিত, এবং যেখানে লুকিয়ে থাকুক না কেন প্রসেনজিৎ নাগ, তাকে গ্রেপ্তার করে তাকে জেল কুঠুরিতে পাঠানো দরকার। তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আমরা আরও কীর্তি প্রসেনজিৎ নাগের নিয়ে আসবো, কীভাবে আরও মিথ্যা মামলা করে একের পর এক মানুষকে জেল খাটিয়েছেন, কত কোটি টাকার মালিক হয়েছেন, কোথায় কোথায় বাড়ি কিনেছেন, কোথায় কোথায় ফ্ল্যাট করেছেন, কোথায় তার সম্পদ ছড়িয়ে আছে, কোন নেত্রীর সম্পদের ইজারা নিয়ে তিনি বিভিন্ন জায়গায় লগ্নি করতেন, সব আসছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, নমস্কার।